বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 18 মার্চ, 4 চৈত্র এবং ফার্সি 28 এসফান্ড। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি।
শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে রুশ মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যা কথার গ্যাস বেলুন আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন কলকাতা থেকে আব্দুল হাকিম। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রং ধনু। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন হযরত ইমাম সাজ্জাদ আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের বর্তমান সরকার পরবর্তী সরকারের কাছে নিষেধাজ্ঞামুক্ত দেশ উপহার দেবে, জানালেন প্রেসিডেন্ট রুহানির দপ্তর প্রধান ওয়াইএজি। ফার্সি 1400 সালে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একাধিক রণতরী উদ্বোধন করবে, জানালেন আইআরজিসির নৌ শাখার কমান্ডার তাংসিরি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা তীব্র হয়েছে বলে বিএনপির অভিযোগ, সুনামগঞ্জে হামলাকারীদের শাস্তি দেওয়া হবে বলে সেতুমন্ত্রীর আশ্বাস। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির কথিত ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনার আহ্বান প্রধানমন্ত্রী মোদীর, আশ্বাস দিলেন উন্নয়নের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির চিফ অব স্টাফ মাহমুদ ওয়াইএজি বলেছেন, ইরানের বর্তমান সরকার দেশকে নিষেধাজ্ঞামুক্ত করার পর নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। তিনি বার্তা সংস্থা ইরান প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। আগামী শনিবার 20 মার্চ ফার্সি 1399 সালের সমাপ্তি হবে এবং রোববার থেকে 1400 সাল শুরু হবে। ওই বছরের তৃতীয় মাসে অর্থাৎ 2021 সালের জুন মাসে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট রুহানির চিফ অব স্টাফ বলেন, প্রথম দিন থেকে নিষেধাজ্ঞা ছিল একটি উৎপীড়ন, যা মার্কিন সরকার ইরানের জনগণের সঙ্গে রয়েছে। কাজেই মার্কিন প্রশাসন যাতে দ্রুততম সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, সেজন্য হাসান রুহানি সরকার চেষ্টা করছে। এদিকে আমেরিকা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা করার যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছেন মাহমুদ ওয়াইএজি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার নয়া প্রশাসন ইরানের উপর চাপ সৃষ্টি করে নতুন কিছু ছাড় আদায় করার চেষ্টা করছে। তিনি লা পলিটিকা ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি প্রসঙ্গে জারিফ বলেন, ওয়াশিংটন আসলে নিজের অবৈধ দাবিগুলোর কাছে তেহরানকে নতি স্বীকারে বাধ্য করতে চায়। আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে ইরানের অনীহার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগে পরমাণু সমঝোতা স্বাক্ষর করতে গিয়ে দীর্ঘদিন 6 জাতিগোষ্ঠীর গঠন কাঠামোর আওতায় আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। কাজেই এখন আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। ওয়াশিংটনের সঙ্গে নতুন করে বলার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার বলেছেন, ফার্সি 1400 সালে তার বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একাধিক রণতরী উদ্বোধন করবে। এরই মধ্যে এগুলোর একটি রণতরীর নাম দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল শহীদ
কাসেম সোলাইমানি। আগামী শনিবার ফার্সি 1399 সালের সমাপ্তি হবে এবং রোববার থেকে 1400 সাল শুরু হবে। আইআরজিসি নৌশাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি টেলিভিশনের এক টক শোতে বলেন, তার বাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই রণতরী নির্মাণ করছে। রণতরীটি 45 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জানিয়ে তিনি বলেন, এই রণতরী থেকে ভূমিতে, ভূমি থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এর ফলে ইরানের নৌবাহিনীর রণসক্ষমতা বহুগুণে বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনের গাজার উত্তরে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ফিলিস্তিন আল ইয়াউম জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা বুধবার রাতে দখলদারদের একটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। গাজার আকাশসীমায় অনুপ্রবেশের পর এটিকে ধ্বংস করা হয়। এর আগেও ফিলিস্তিনি সংগ্রামীরা ইহুদিবাদী ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে। গত ফেব্রুয়ারিতে 15 দিনে 4টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনি সংগ্রামীরা। ইসরায়েলি বাহিনী গাজায় গোয়েন্দা তৎপরতা চালাতে ড্রোন ব্যবহার করে থাকে। এছাড়া মাঝে মধ্যেই গাজায় জঙ্গি বিমান, হেলিকপ্টার ও কামানের সাহায্যে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 2017 সাল থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা বাড়িয়ে দিয়েছে। এর ফলে এ পর্যন্ত বহু নিরীহ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এছাড়া গাজার উপর রয়েছে সর্বাত্মক অবরোধ। এ কারণে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগার হিসেবেও অভিহিত করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর 21শে গ্রন্থমেলা 2021-এর উদ্বোধন করেছেন। তিনি আজ বিকালে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের গ্রন্থমেলার উদ্বোধন করেন। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবারের গ্রন্থমেলার উদ্বোধন বাংলা একাডেমি প্রান্তে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এবছরের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থমেলায় যাওয়ার আহ্বান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বই কেনা ও পড়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দিতে হবে। নিজেকে সুরক্ষিত রাখার মানে অন্যদের স্বাস্থ্যকেও সুরক্ষিত রাখা। সবাইকে, বিশেষ করে নতুন প্রজন্মকে বই পড়ার অভ্যাস করানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ সীমাহীন পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জে হামলাকারীদের শাস্তি দেয়া হবে। এ সম্পর্কে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ ঘোষণা করেছেন। শাল্লার নোয়াগাঁও গ্রামের এক যুবকের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগ ওঠার পর আশপাশের কয়েকটি গ্রাম থেকে দল বেঁধে লোকজন গতকাল বুধবার সকালে ওই গ্রামের হিন্দু বসতিতে হামলা করে। এ সময় গ্রামের অন্তত 90টি ঘর ভাঙচুর করা হয়। লুটপাটের ঘটনাও ঘটে। এদিকে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে ওই হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন। তিনি বলেছেন, এ সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় বলে অভিযোগ করেন তিনি। বিবৃতিতে অভিযোগ করা হয়, বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকজন সংখ্যালঘুদের উপর হামলা করছেন, তাদের বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ এবং সম্পত্তি দখল করছেন। শাল্লায় কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে হামলার ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেছেন, কেন্দ্রে ক্ষমতাসীন দল রাজ্যে ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ পুরুলিয়ায় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই আহ্বান জানান। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে সব সমস্যার সমাধান হবে। একটি হলো দিল্লির ইঞ্জিন, অন্যটা বাংলার ইঞ্জিন। ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে এখানে উন্নয়ন হবে, আপনাদের জীবনে সুবিধা হবে। প্রধানমন্ত্রী এভাবে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যেও বিজেপি সরকার গঠনের উপরে জোর দিয়ে ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সাফাই দিয়েছেন। दूसरा बंगाल का इंजन, जब डबल इंजन की सरकार बनेगी तो यहाँ विकास भी होगा और आपका जीवन भी आसान बनेगा। বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার পুরুলিয়ায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেন, অত্যাচার অনেক হয়েছে দিদি, ভয় দেখানোই তোমার অস্ত্র। মা দুর্গার আশীর্বাদে বাংলার মানুষ তোমাকে পরাজিত করবে। দিদি 10 বছর খেলেছেন, এবার খেলা শেষ হবে, উন্নয়ন আরম্ভ হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে, স্কুল হবে, উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী বলেন বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারল না তৃণমূল, আর এখন বলছে উন্নয়নের কথা। বাংলায় পর্যটন শিল্প, হস্তশিল্পের বিকাশের সম্ভাবনাগুলোকে গুরুত্ব দেওয়া হবে। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইরাকের সংসদ সদস্য কাজেম আল সায়াদি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত ইরাকের ভেতরে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরাককে অস্থিতিশীল করার জন্য আমিরাতে ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ইরাকের এই সংসদ সদস্য আরো বলেন, তার দেশের ভেতরে সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপমূলক তৎপরতা এখন ওপেন সিক্রেট। কাজেম আল সায়াদি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর ইসরায়েল ও আমেরিকার অনুরোধে আমিরাত ইরাকে তৎপর হয়ে ওঠে। বিশ্বের বহু দেশে তাদের ঘাতক দল মোতায়েন করা আছে। সাইদি সুস্পষ্ট করে বলেন, ইরাকের কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে নিয়েছে আমিরাত। ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়াতেও বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লিওড অস্টিন। আজ রাজধানী সিউলের অধিবাসীরা মার্কিন মন্ত্রীদের সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অবিলম্বে দক্ষিণ কোরিয়া ত্যাগ করতে মার্কিন মন্ত্রীদের প্রতি আহ্বান জানান। এ সময় তাদের হাতে মার্কিন বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পাচ্ছিল। বিক্ষোভকারীরা আমেরিকার সঙ্গে জোট গঠন এবং সামরিক ব্যয় বৃদ্ধি সংক্রান্ত সমঝোতার বিরোধিতা করেন। জাপান সফর শেষে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তারা এরই মধ্যে সেদেশের প্রেসিডেন্ট মুন জা-ইনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলার প্রতিবাদে আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে মস্কো। মস্কো এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনোভাকে দেশে ডেকে পাঠানো হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন।
শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিতর্কিত মন্তব্যে রুশ মার্কিন সম্পর্ক চরম অবনতির দিকে গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। 2021 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে রুশ মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। বিশেষ করে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়ায় সম্পর্ক আরো জটিল আকার ধারণ করেছে। বর্তমানে বাইডেনের কিছু বিতর্কিত মন্তব্যে রুশ মার্কিন সম্পর্ক চরম অবনতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে অভিহিত করায় নতুন করে বিতর্কের সূচনা হয়। এর পরপরই মস্কো ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের বিষয়ে পরামর্শ করার জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার এবিসি নিউজ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর যে চেষ্টা করেছিলেন তার জন্য তাকে মূল্য দিতে হবে। পুতিনকে তো আপনি ভালো করেই চেনেন, আপনার মতে উনি কি সত্যি একজন খুনি? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি এটাই মনে করি। পর্যবেক্ষকরা বলছেন, বাইডেনের এসব বক্তব্য থেকে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর গভীর মতপার্থক্য ও মস্কোর প্রতি ওয়াশিংটনের বিদ্বেষের বিষয়টি ফুটে ওঠে। তাদের মতে দেশের ভেতরে প্রেসিডেন্ট পুতিনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ অবস্থায় বাইডেনের অবমাননাকর বক্তব্য পরমাণু শক্তিধর এ দেশ দুটির সম্পর্কে গভীর ক্ষতের সৃষ্টি করবে। রুশ রাজনৈতিক বিশ্লেষক দিমিত্রি তারনিন বলেছেন, গত বছরের ঘটনাবলী লক্ষ্য করলে দেখা যায় রাশিয়া মার্কিন রাজনীতিবিদদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, আর বাইডেন ক্ষমতায় আসার পর হামলার পরিমাণ বহুগুণে বেড়েছে। যাই হোক, বাইডেন প্রশাসনের দৃষ্টিতে আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের ক্ষমতা ও প্রভাব ধ্বংসে বড় ভূমিকা পালন করছে মস্কো। তাই রাশিয়ার এসব পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া উচিত। এ লক্ষ্যে বাইডেন প্রশাসন এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া ও বিভিন্ন অজুহাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র শুধু সামরিক কিংবা অর্থনৈতিক দিক দিয়েই রাশিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেনি, একই সঙ্গে অবমাননাকর বক্তব্য দিয়ে দেশটির প্রেসিডেন্টের ভাবমর্যাদাও ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, যা কিনা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপথে। এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমালোচনা করে বলেছেন, বিজেপি মিথ্যে কথার গ্যাস বেলুন আর নির্বাচন এলে ক্যাশ বেলুন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ বৃহস্পতিবার গড়বেতায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা বলেন, আমফান দুর্যোগের সময়ে আমরা মানুষকে হাজার হাজার কোটি টাকা দিয়েছি। কোথায় ছিলেন নরেন্দ্র মোদী? কোথায় ছিলে বিজেপি? কোথায় ছিল তোমাদের চেলা চামুন্ডারা? ওরা কোথাও ছিল না। নির্বাচন আসলে তখন তোমরা ক্যাশ নিয়ে বেরিয়ে পড়ো। মিথ্যে কথার গ্যাস বেলুন আর নির্বাচনের সময় ক্যাশ বেলুন। হর্স ট্রেডিং এর মতো টাকা বিলোয়। এ টাকা কার টাকা? আপনার আমার জনগণের টাকা। মমতা বলেন, সিপিএম এর হারমাত্রা আজকে বিজেপির ওস্তাদ হয়েছে। পচা সিপিএম, ওরাই এখন পচা বিজেপি, জঞ্জালের পার্টি। এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনপিআর, জাতীয় জনসংখ্যা নিবন্ধন এবং এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার
দেবো না। আমরা করতে দিইনি। ভারতবর্ষে অনেক রাজ্য কাজ শুরু করেছে এনপিআরে, কিন্তু পশ্চিমবাংলা করতে দেয়নি। আমরা একটা পরিবারকেও বাংলা থেকে হাঁটাতে দেবো না, আমরা একটা পরিবারের গায়েও হাত দিতে দেবো না। তাই মনে রাখবেন, এনপিআর করতে দিইনি একমাত্র আমরা, পশ্চিমবাংলা। কারণ আমি যখন লড়াই করি, আমি বাঘের বাচ্চার মতো লড়াই করি। আমাকে তোমরা মারো আর ধরো আর পেটাও, যতক্ষণ আমার বুকে থাকবে আজ, যতক্ষণ চলবে শ্বাস, জেনে রেখে দিও, আমি মাথা নত করতে শিখিনি, আমি মাথা নত করবো না। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, বিজেপি একদিন একটা বিড়ি 3 বার টানতে পারত না, আর আজকে ওদের কোটি কোটি টাকা। নির্বাচন উপলক্ষে বাংলায় যত হোটেল সব বুক হয়েছে, 100টা ফ্লাইট ভাড়া করেছে, কত হেলিকপ্টার তার ঠিক নেই। হাজার হাজার নেতা বাইরে থেকে এসে ঘুরে বেড়াচ্ছেন আর ভোট লুট করার স্বপ্ন দেখছেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো